নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন কানাডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ফেব্রুয়ারি মাসের মাঝখানে প্রচণ্ড ঠান্ডা, বাইরে বরফ পড়ছে। আর পুরো জায়গাটা সাদা। রাস্তা থেকে, ফুটপাথ থেকে, মাঠ ঘাট, পার্কিং লট সব কিছু সাদা হয়ে গেছে। আমার বারান্দাটা এখন খোলা যাচ্ছে না ঠান্ডার জন্য, না হলে আপনাদের দেখাতাম। অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের দেখিয়েছি যে কীরকম বরফ পড়ছে। এই মুহূর্তে বরফটা একটু কমেছে। সারাদিন ধরে আজকে সকাল থেকে বরফ পড়েছে, গতকালও বরফ পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের মানে ওরি করে বা ভাবায়, সেটা হচ্ছে আমাদের শরীর ঠিক থাকবে তো, শরীরে কোনো প্রবলেম হলে কীভাবে সব কিছু ম্যানেজ করব। সেটা সত্যিই খুব কষ্টকর। মানে এক তো বাইরের এই দুর্যোগ বা এরকম পরিস্থিতি যেখানে কমিউনিকেশন করাটাই মুশকিল, দ্বিতীয়ত টাইমলি ট্রিটমেন্ট পাওয়া, ডক্টরস পাওয়া বা ইমার্জেন্সি হলে সেই ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাওয়া, এই দুটোই আমাদের খুব মাঝে মাঝে চিন্তায় ফেলে দেয়। তো আজকে একটা আমার অভিজ্ঞতা নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। সেটা হচ্ছে, কানাডায় একটা কনসেপ্ট আছে ফ্যামিলি ডক্টর। আপনাকে আপনাকে একজন ডক্টরকে আপনার ফ্যামিলি ডক্টর হিসেবে আইডেন্টিফাই করতে হবে এবং সেই ডক্টরও আপনাকে রেজিস্টার্ড পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করবে। এরকম একটা কনসেপ্ট কানাডায় আছে। তো এই ফ্যামিলি ডক্টর কিভাবে পাবেন, এটা কেন দরকার, এই ব্যাপারগুলো একটু ডিসকাস করি। আমি এখানে যখন প্রথম এসেছিলাম তখন তো এই ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি বা জানতাম না। আমি একটা দেরি করে ব্যাপারটা স্টার্ট করেছি। তো আপনাদের কাছে সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরছি, যাতে আপনারা যখন প্রথম ইমিগ্রেট করবেন, এখানে প্রথম আসবেন কানাডাতে, সেটা আপনি স্টুডেন্ট হিসাবে আসুন, ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে আসুন বা পিআর হোল্ডার হিসেবেই আসুন, এখানে এসে প্রথমে এই ফ্যামিলি ডক্টর খুঁজে ফ্যামিলি ডক্টরকে আইডেন্টিফাই করে একজন রেজিস্টার্ড পেশেন্ট হয়ে যাওয়া খুব দরকার এবং আপনি সেটা হয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু নানা রকম সমস্যায় পড়তে পারেন। চলুন আজকে এটা নিয়ে একটু ডিসকাস করি। আমি কী কী প্রবলেম ফেস করেছি আর কীভাবে আমি এই প্রবলেম থেকে উত্তীর্ণ হয়েছি। আপনি যখন ফ্যামিলি ডক্টরের আন্ডারে রেজিস্টার্ড পেশেন্ট হবে, তখন শুধু আপনি নয়, আপনার পুরো ফ্যামিলি সেই ডক্টরের আন্ডারে পেশেন্ট হবে। এই ডক্টরের প্রথম কাজ হবে আপনার ডিটেলসটা পুরো জানা। আপনি তো বাইরে থেকে আসছেন, এই দেশের নাগরিক নন। তো আপনি কোথা থেকে আসছেন, আপনার ফুড হ্যাবিট কীরকম, আপনার লিভিং হ্যাবিট কীরকম, এই সমস্ত ডিটেল একজন পেশেন্টকে জানতে গেলে যার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান একজন ডক্টরের জানা দরকার, সেই ফ্যামিলি ডক্টর আপনার কাছ থেকে ডিটেলসটা জানবে এবং সেটাকে এরা রেকর্ডেড থাকবে ওদের সিস্টেমে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তাদের ডায়াগনোসিসের জন্য, যে আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার ফুড হ্যাবিট, আপনার লিভিং হ্যাবিট, আপনার লাইফস্টাইল, আপনি যে দেশে ছিলেন সেখানে কীরকম ওয়েদার ছিল, সেখানে আপনি কীরকমভাবে জীবনযাত্রা করতেন, প্লাস আপনার কোনো ভ্যাকসিনেশন ডিটেলস, মানে আপনি কী কী ভ্যাকসিন নিয়ে ওই দেশ থেকে এই দেশে আসছেন, বা এই দেশে এলে কী কী ভ্যাকসিন নেওয়া দরকার প্রিভেন্টিভ মেজার হিসাবে, এইগুলো একজন ফ্যামিলি ডক্টর আপনাকে রেকমেন্ড করবে। সে ডিটেলসটা জেনে সেরপর ডায়াগনোসিস করে তারপরে সে রেকমেন্ডেশনগুলো সে করবে। শুধু আপনার নয়, আপনার পুরো ফ্যামিলি, বিশেষ করে যখন আপনার সঙ্গে আপনার বাচ্চারা থাকবে, তাদের সমস্ত ডিটেলসটা সে জানবে। জেনে তাদের কী কী ভ্যাকসিনেশান আছে, কী কী দরকার এখানকার জন্য, এখানকার কী ধরনের প্রবলেম বেশি হয়, কী ধরনের রোগ বেশি হয়, তার জন্য কী কী ভ্যাকসিনেশান দরকার, সেইগুলোর ডিটেলস এইগুলো আপনাকে উনি রেকর্ড করবেন। রেকর্ড করে রেকমেন্ড করবে কী কী নেওয়া দরকার। ফুল বডির কিছু একটা টেস্ট করতে রেকমেন্ড করবে, যাতে আপনার এই ডিটেলসগুলো শুধু জানতে পারেন। কিন্তু জানবেন কী করে, যতক্ষণ না টেস্ট করছে সেটা জানতে পারছে না যে আপনার ডায়াবেটিস আছে কি, হাই প্রেশার আছে, ব্লাডে কোনো প্রবলেম আছে কি না, সেগুলোর জন্য একটা ফুল বডি চেক আপের জন্য রেস্ট করবেন। তো এই সমস্ত জিনিসগুলো সে প্রথমে রেকমেন্ড করে আপনার পুরো ডিটেলসটা জেনে তারপরে সমস্ত রকম প্রেসক্রিপশনের মাধ্যমে আপনাকে সাজেস্ট করবে আপনার কী কী জিনিস নেই, কী কী জিনিস করতে হবে, যাতে আপনি অনেক বেশি হেলদি এবং প্রিভেন্টিভ মেজারগুলো আগে থেকে নিতে পারেন। এটা হলো ফ্যামিলি ডক্টর প্রথম কাজ। আর এটা কেন দরকার, কেন আপনি যতক্ষণ একজন ফ্যামিলি ডক্টরের আন্ডারে রেজিস্টার্ড পেশেন্ট হচ্ছেন না, ততক্ষণ আপনার যদি কোনো গুরুতর প্রবলেম হয়, আপনাকে কোনো স্পেশালিস্ট ডক্টর দেখাতে হয়, সেটা কিন্তু আপনি ডাইরেক্ট এখানে অ্যাপ্রোচ করতে পারবেন না। আমাদের ইন্ডিয়াতে যেমন একটা সুবিধা আছে, যখন আপনার কোনো কানের সমস্যা হচ্ছে তখন আপনি ইএনটির কাছে গেলেন, বা আপনার কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে তাহলে আপনি গাইনোকোলজিস্টের কাছে গেলেন, বা কোনো অর্থোপেটিক্সের কাছে গেলেন ডাইরেক্টলি, বা হার্টের কোনো সমস্যা হচ্ছে সেই ধরুন কার্ডিওলজিস্টের কাছে গেলেন। এগুলো আমরা ডাইরেক্টলি ইন্ডিয়াতে যেতে পারি, কিন্তু এখানে সেই কনসেপ্টটা নেই। এখানে সব কিছুই হবে এই ফ্যামিলি ডক্টরের রেকমেন্ডেশনের থ্রু দিয়ে। মানে আপনি ডাইরেক্টলি কোনো স্পেশালিস্টের কাছে অ্যাপ্রোচই করতে পারবেন না, যতক্ষণ না আপনার ফ্যামিলি ডক্টর আপনাকে রেফার করছে, রেকমেন্ড করছে কোন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, স্পেশালিস্ট ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ফ্যামিলি ডক্টর। সে প্রথমে ডায়াগনোস করবে কী প্রবলেম হচ্ছে কী না হচ্ছে, তিনি যেরকম বুঝবেন সেই অনুযায়ী তিনি স্পেশালিস্ট ডক্টরের কাছে রেকমেন্ড করবেন। তো সেই স্পেশালিস্ট ডক্টরের ট্রিটমেন্ট পেতে গেলে আপনার ফ্যামিলি ডক্টরকে খুব দরকার, আদারওয়াইজ আপনি সেটা রিচই করতে পারবেন না। আর এই যে ভ্যাকসিনেশান, ইমিউনাইজেশান, এগুলোর কথা বললাম,
এগুলো কিন্তু কানাডাতে অনেক চাকরি বাকরি অনেক রকম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনেশন একটা রেকর্ড দেখাতে হবে যে আপনি যেহেতু বাইরের একজন নাগরিক, সেখান থেকে আসছেন, তো আপনার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো রকমের রোগ আছে কিনা, তার জন্য ভ্যাকসিনেশন নেওয়া আছে কিনা, সেই ডিটেলস একটা ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন রেকর্ড আপনাকে সাবমিট করতে হবে সেই সমস্ত জব করতে গেলে। এটা হচ্ছে বড়দের জন্য। আর স্টুডেন্ট যারা বাচ্চারা স্কুলে পড়ছে, স্কুলের জন্য এটা ম্যান্ডেটরি যে আপনাকে তাকে ইমিউনাইজেশন রেকর্ড, যা আপনি ইন্ডিয়া থেকে করেছেন অলরেডি ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন, সেই রেকর্ড প্লাস এখানে এসে আপনার ডক্টর কিছু প্রেসক্রাইব করেছে বা অলরেডি কিছু নিয়েছেন কি না তার রেকর্ড, এটা আপনাকে স্কুলে জমা দিতে হবে, তবেই আপনি স্কুলে অ্যাডমিট করতে পারবেন। এবং শুধু এটা ওয়ান টাইম নয়, প্রত্যেক বছরই এটা আপডেট হবে। প্রত্যেক বছরই আপনাকে রেকর্ডটাকে আপডেট করে নতুন নতুন বছরে যে নতুন ভ্যাকসিনেশন দিচ্ছেন বাচ্চাকে, সেটা দিয়ে আবার একটা কপি স্কুলে দিতে হবে। এই পুরো ব্যাপারটাই করবে হচ্ছে একজন ফ্যামিলি ডক্টর। আদারওয়াইজ আপনি কোনো ভ্যাকসিনেশন এখানে নিতে পারবেন না, উনি যতক্ষণ না রেকমেন্ড করছে। তো এই সমস্ত কারণের জন্য ফ্যামিলি ডক্টরকে খুঁজে বার করা, ফ্যামিলি ডক্টরের আন্ডার রেজিস্টার্ড পেশেন্ট হওয়া এখানে মানে মাস্ট হয়ে গেছে। আর পুরো ব্যাপারটাই কিন্তু ফ্রি অফ কস্ট। মানে আপনি যদি এখানে যে প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে আওতায় এসে যান, তাহলে কিন্তু এই ফ্যামিলি ডক্টরকে দেখানো, তার সমস্ত যে রেকমেন্ডেড টেস্টগুলো করা, সব কিছু ফ্রি অফ কস্ট, আপনাকে একটা পয়সাও দিতে হবে না। আপনি এখানে, আমি যেমন অন্টারিওতে আছি, অন্টারিওতে ওহিপ বলে একটা প্ল্যান আছে, অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যানের আওতায় যেহেতু আমি আছি বা আমার মতো এখানে সবাই আছে, এই একটা কার্ড দেয় হেলথ ইন্স্যুরেন্স কার্ড। এটা আপনি যদি ডাক্তারের কাছে দেখান, তার ডক্টরের ফিজ, তার সমস্ত রকম এই টেস্ট করবে, টেস্টের ফিজ সব কিছু ফ্রি অফ কস্ট। গভর্নমেন্ট এগুলোকে বিয়ার করে। অবশ্যই আপনি ট্যাক্স দেন তার জন্য, সেই ট্যাক্সের এগেনস্টই আপনি এই বেনিফিট বা সুবিধাগুলো পাচ্ছেন। কিন্তু যখন ডক্টর দেখাচ্ছেন বা কোনো টেস্ট করাচ্ছেন, ডাইরেক্টলি আপনাকে কোনো পে করতে হবে না। মেডিসিন কিনতে গেলে পে করতে হবে, সেখানে যদি আপনার অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান থাকে প্রাইভেটলি, বা আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে, বা স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টদের যে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে তার আন্ডারে আপনার মেডিসিনসগুলো, মানে প্রেসক্রাইব মেডিসিন কিনতে গেলে যে পয়সা লাগে সেইটাও কভার হয়ে যায়, আপনাকে সেখানেও পয়সা খরচা করতে হয় না। তাহলে আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফ্যামিলি ডক্টর এখানে কতটা জরুরি, কেন দরকার, আর কেন আপনাকে এসেই, এই দেশে এসেই একজন ফ্যামিলি ডক্টরকে খুঁজতে হবে এবং আপনাকে তার রেজিস্টার্ড পেশেন্ট হয়ে যেতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে গুরুত্বটা কতটা এই দেশের থাকতে গেলে, এই দেশের সিস্টেমের সাথে চলতে গেলে। এবার আসি যে এবার আপনি ফ্যামিলি ডক্টর খুঁজবেন কী করে। বিভিন্ন রকম প্রসেস আছে যেখান দিয়ে আপনি ফ্যামিলি ডক্টর খুঁজে পাবেন এবং আপনি একজনকে ডেজিগনেট করতে পারবেন অ্যাজ ইয়োর ফ্যামিলি ডক্টর। সেই কথাটা এবার আলোচনা করি। ফ্যামিলি ডক্টর নন ইমার্জেন্সি যে সমস্ত প্রবলেমগুলো আমাদের হয় সেইগুলো টেক কেয়ার করে। মানে আপনার যদি কোনো হঠাৎ করে কোনো প্রবলেম হয়েছে, ইমার্জেন্সি সার্ভিস দরকার, তখন কিন্তু আপনি ফ্যামিলি ডক্টরকে অ্যাপ্রোচ করলে সেই ট্রিটমেন্টটা তৎক্ষণাৎ পাবেন না। তো আপনার যে নন ইমার্জেন্সি, যেমন রেগুলার কোনো চেক আপ আছে, রেগুলার কোনো প্রবলেম হচ্ছে, আপনার জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে বা সর্দি হয়েছে, বা অন্য কোনো সমস্যা, পেটের সমস্যা, ডায়াবেটিস, এই ধরনের যে রেগুলার নর্মাল নন ইমার্জেন্সি প্রবলেমগুলো আমাদের হয়, সেগুলোর জন্য আপনাকে ফ্যামিলি ডক্টরকে অ্যাপ্রোচ করতে হবে। আর ইমার্জেন্সি কিছু হলে এখানে হসপিটাল আছে, হসপিটাল ইমার্জেন্সি ইউনিট আছে, সেখানে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। এবারে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যে আপনি কানাডায় আসবার পর এই ফ্যামিলি ডক্টর খুঁজবেন কীভাবে। অনেকগুলো প্রসেস আছে। আমি প্রথমে জানতাম না, যেটা বললাম, যেখানে এরকম কনসেপ্ট আছে সেটাই জানতাম না। তারপর কলিগস, বন্ধুবান্ধবের মাধ্যমে জানলাম যে কী প্রসেস, কীভাবে খুঁজতে হয়, কেন দরকার ব্যাপারটা তো আপনার সাথে ডিসকাস করলামই। আর এবার বলি কীভাবে খুঁজবেন। এটা খুঁজতে গেলে প্রথমে যেটা করবেন, এখানে গুগলে সাইটে গিয়ে সার্চ করবেন যে হেলথ কানেক্ট কানাডা। আমি ওয়েবসাইটটা ডিটেলস আমার কমেন্টে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো হেলথ কানেক্ট কানাডা বলে এদের একটা ওয়েবসাইট আছে। এটা যে সার্ভিস প্রোভাইড করে প্রভিন্সিয়াল, সেইখানে প্রভিন্সের সার্ভিস থেকে এখানে এই হেলথ কানেক্ট কানাডা একটা সেপারেট ডিপার্টমেন্ট আছে, যেটা আপনাকে সাহায্য করবে বিভিন্ন ডক্টর সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান নিতে এবং ডক্টর খুঁজতে। তো এই হেলথ কানেক্ট কানাডা আমি যেমন অন্টারিওতে থাকি, এখানে সার্ভিস অন্টারিও বলে যে সার্ভিসটা আছে, তারা এটাকে মেনটেন করে। হেলথ কানেক্ট কানাডায় গিয়ে এখানে আপনি রেজিস্টার হতে পারেন একজন ডক্টরের আন্ডারে। তো প্রথমে তো ডক্টর জানেন না, তো আপনাকে প্রথমে একটা ফর্ম সাবমিট করতে হবে যে আপনি এরকম ফ্যামিলি ডক্টর খুঁজছেন, আপনি কোথায় আছেন, আপনার ডিটেলসটা দিতে হবে, কোন প্রভিন্সে আছেন, কোন অ্যাড্রেস, আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যেটা বললাম ওহিপ আমার এখানে অন্টারিওর জন্য, আপনি যে প্রভিন্সে আছে সেই প্রভিন্সের যে প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্সের যে কার্ড নাম্বার, সেই নাম্বারে ডিটেলস দিতে হবে। এই সমস্ত কিছু ডিটেলস, প্রিলিমিনারি ডিটেলস দিয়ে আপনাকে প্রথমে একটা ফর্ম সাবমিট করে রেজিস্টার হতে হবে। আপনি যখন একবার রেজিস্টার হয়ে গেলেন, তখন ওই ডিপার্টমেন্ট থেকে এবার আপনার জন্য ফ্যামিলি ডক্টর খুঁজতে থাকে। ফ্যামিলি ডক্টরদের যেটা
প্রসেস সেটা হচ্ছে তাদের তো রেজিস্টার্ড পেশেন্ট অলরেডি অনেক আছে, তো অনেক ডাক্তারই এই ক্যাপাসিটিটা ফুল হয়ে যায়, তা আর পেশেন্ট নতুন করে নিতে পারে না। তাই এই ডিপার্টমেন্টটা খোঁজ করে যে আমি যেখানে আছি তার আশেপাশে নিয়ার অ্যাবাউট কোন ফ্যামিলি ডক্টর আছে যে কিনা নতুন পেশেন্ট অ্যাকসেপ্ট করছে। সবাই যে অ্যাকসেপ্ট করবে তার কোনো মানে নেই, তার জন্য একটা ওয়েটিং পিরিয়ড আছে, আপনাকে ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে, অনেকটা সময় লেগে যেতে পারে এই ওয়েটিংয়ে। ডিপেন্ড করছে আপনি কোথায় আছেন, সেখানে ডক্টরদের পেশেন্টের যে ক্যাপাসিটি ফুল হয়ে গেছে কিনা, নাকি কেউ নতুন পেশেন্ট নিচ্ছে, এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে আপনার একটা ওয়েটিং পিরিয়ড থাকে। এই ওয়েটিং পিরিয়ডের মধ্যে ওরা খুঁজতে থাকে যে আপনার ফ্যামিলি ডক্টর কেউ আছে কিনা, আর তারপর ওরা নিজে থেকেই আপনাকে কন্ট্যাক্ট করবে যে এখানে এই ডক্টর আছে, আপনি রেজিস্টার্ড পেশেন্ট হতে পারেন। এইটা হচ্ছে একটা প্রসেস। ওরা যখন ইনফরমেশনটা দেবে তখন আপনি সেইভাবে অ্যাপ্রোচ করবেন সেই ডক্টরের কাছে, তাহলে সেই ডক্টরে আপনি রেজিস্টার্ড পেশেন্ট হয়ে গেলেন। এইটা গেল একটা প্রসেস। এই হেলথ কানেক্ট কানাডায় আপনি ফ্যামিলি ডক্টরের জন্য রেজিস্টার করতে পারবেন যখন আপনি ফার্স্ট টাইম কোনো ফ্যামিলি ডক্টর খুঁজছেন। আপনার যদি অলরেডি এখানে ফ্যামিলি ডক্টর থাকে, আপনি চেঞ্জ করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি হেলথ কানেক্ট কানাডা সার্ভিস নিতে পারবেন না। এটা সবসময় ফার্স্ট টাইম যে পেশেন্ট সে ফ্যামিলি ডক্টর খুঁজছে তার জন্যই এটা অ্যাভেলেবেল। আর ফ্যামিলি ডক্টরের কনসেপ্টটা হচ্ছে এটা চেঞ্জ করা যায়। আপনি প্রথমে কোনো ফ্যামিলি ডক্টরের আন্ডারে ছিলেন, আপনি কিন্তু ইচ্ছা করলে চেঞ্জ করে অন্য একজন ফ্যামিলি ডক্টরের আন্ডারেও যেতে পারেন, তার একটা প্রসেস আছে। তো একবার যেখানে পাবেন সেখানে যে আপনাকে কন্টিনিউ করতে হবে সারাটা সময় যতক্ষণ আপনি কানাডায় আছেন, সেরকম কোনো ব্যাপার না। আপনি সেখানে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন বা অন্য কোনো সমস্যা হয়, দূরত্ব বেড়ে গেছে, ধরুন আপনার ডক্টরের সঙ্গে আপনার অনেকটা দূরে সেই ডক্টর আছে, আপনি সেখানে রিচ আউট করতে পারেন না টাইমলি, তো এই ধরনের নানা প্রবলেমের জন্য আপনি ফ্যামিলি ডক্টর চেঞ্জ করতে পারেন, সেই ফ্যাসিলিটিও আছে। এটা আমি ডিটেলসে পরে বলবো, যেটা আমি কী করে চেঞ্জ করা যায়। এই রেজিস্টার করার পর সেকেন্ড পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রোঅ্যাক্টিভলি নিজেকে খুঁজতে হবে। আপনার তো একটা ওয়েটিং পিরিয়ড ওখানে তৈরি হয়ে গেল যে কতক্ষণ ওয়েট করতে হবে আপনি জানেন না, তারা কতদিনে আপনাকে রিপ্লাই দেবে বা রিভার্ট করবে। তো সেই যে ওয়েটিং পিরিয়ডটায় আপনি নিজে থেকে ফ্যামিলি ডক্টর খুঁজতে থাকুন। আপনার পরিচিত এখানে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কলিগস, যাদের আপনি চেনেন এখানে, তাদের থেকে রেকমেন্ডেশন নিন। তাদের কোন ফ্যামিলি ডক্টর আছে তাদের থেকে জিজ্ঞেস করুন, যদি তাদের জিজ্ঞেস করতে তাদের ফ্যামিলি ডক্টরকে যে সে কোনো নতুন পেশেন্ট অ্যাকসেপ্ট করছে কিনা, করে যদি সেখান থেকে পজিটিভ কোনো রেসপন্স পান তাহলে সেই ফ্যামিলি ডক্টরকে আপনি অ্যাপ্রোচ করুন। এছাড়া আপনি নিজে থেকে গুগল দিয়ে সার্চ করুন, আপনি যেখানে থাকেন তার আশেপাশে ফ্যামিলি ডক্টর কে আছে এবং তাদের নাম্বার ডিটেলস যেখানে যদি দেওয়া থাকে গুগলের ওই ওয়েবসাইটগুলোতে, তাহলে সেগুলোকে কালেক্ট করে সেখানে আপনি অ্যাপ্রোচ করুন যে সেখানে কোনো ফ্যামিলি ডক্টর নতুন পেশেন্ট অ্যাকসেপ্ট করছে কিনা। এখানে অনেক ওয়াক ইন ক্লিনিক আছে যেখানে অনেক ডক্টররা বসে, সেই ডক্টরের কেউ রেকমেন্ড করতে পারে আপনার কোনো ফ্যামিলি ডক্টরের ব্যাপারে, আপনি তাদেরও অ্যাপ্রোচ করতে পারেন। ফিজিক্যালি গিয়ে অ্যাপ্রোচ করবেন, অনেক সময় ফোনে এরা এন্টারটেন করে না, যতটা সম্ভব চেষ্টা করবেন যে ফিজিক্যালি অ্যাপ্রোচ করতে। ফিজিক্যালি অ্যাপ্রোচ করলে অনেক সময় পজিটিভ রেজাল্ট আসে। তো আপনি ফিজিক্যালি গিয়ে ডক্টরদের সাথে কথা বলুন যে আমি নতুন এসেছি এদেশে, আমার কোনো ফ্যামিলি ডক্টর নেই, আমার হেলথ ইস্যু হলে আমি কাউকে দেখাতে পারছি না সেভাবে, আপনি যদি আমার ফ্যামিলি ডক্টর হন, বা আপনি যদি রেকমেন্ড করেন কাউকে যে কিনা আমার ফ্যামিলি ডক্টর হবে, আপনি যদি একটা রেকমেন্ডেশন লেটার লিখে দেন তাহলে আমি সেটা নিয়ে সেখানে অ্যাপ্রোচ করতে পারি। এই ধরনের রিকোয়েস্ট মোডে আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করতে হবে। এগুলো অ্যাটেম্প্ট নেওয়া, এই অ্যাটেম্প্ট নিতে নিতেই হয়তো কোনোদিন পজিটিভ রেজাল্ট আপনি পেয়ে গেলেন। তো এইটা আপনার দিক থেকে উদ্যোগী হয়ে আপনাকে এটা করতে হবে। বিভিন্নভাবে আপনাকে পার্সোনালি খুঁজতে হবে যে কে কোথায় ফ্যামিলি ডাক্তার আছে এবং সেখানে সে পেশেন্ট নিচ্ছে কিনা, এবং তাকে রিকোয়েস্ট করা যে আপনি নতুন পেশেন্ট নেবেন কিনা, তাহলে আমি সেখানে রেজিস্টার্ড পেশেন্ট হব। এটা প্রোঅ্যাক্টিভলি উদ্যোগ নিয়ে আপনাকে করতে হবে। আরেকটা ওয়েবসাইটের সন্ধান আমি পেয়েছি, সেটা হচ্ছে কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ অন্টারিও। এটা শুধু অন্টারিও প্রভিন্সের জন্য আমি পেয়েছি, এটা বিভিন্ন প্রভিন্সের জন্য আলাদা আলাদা করেই আছে। তো আমি ডিটেলসে লিঙ্কটা দিয়ে দেবো। এইখানে গিয়ে আপনি বিভিন্ন ডক্টরের ব্যাপারে খোঁজ করতে পারেন, তাদের রিভিউজ দেখতে পারেন, তাদের নাম যদি আপনি জানেন বা তাদের যদি আপনার লোকেশান, আপনার নিজের লোকেশানটি জানেন, সেখান দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে কোন ডক্টর আছে। আপনি যদি লেডি ডক্টর চান বা আপনি যদি জেন্টস ডক্টর চান, সেই রকম প্রেফারেন্স আপনি দিতে পারেন। অনেক সময় কী হয়, আমরা যারা ইন্ডিয়া থেকে আসি আমরা জেনারেলি ইন্ডিয়ান ডাক্তারদের প্রেফার করি, কারণ আমাদের প্রবলেমগুলো আমরা সেভাবে বোঝাতে পারবো, বা ওই ডক্টর যেহেতু ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ানদের হেলথ কন্ডিশান বা তার ইন্ডিয়াতে তারা কীরকম এনভায়রনমেন্টে থেকেছে, কীরকম তাদের ফুড হ্যাবিট ছিল, কীরকমভাবে তাদের জীবনযাত্রা সেই দেশে কেটেছে, সেটা সম্বন্ধে অনেকটা জানি। সেই জন্য আমরা অনেকটা কমফোর্টেবল ফিল করি যে এই ডক্টর আমাদের লাইফস্টাইল সম্বন্ধে অনেকটা ওয়াকিবহল, আমাদের বেটার বুঝতে পারবে এবং সেইভাবে ডায়াগনোসিস করে বেটার রেকমেন্ডেশন করতে পারবে, এটা আমাদের ধারণা। তো এই কমফোর্ট জোনটা থেকে আমরা অনেক সময় ইন্ডিয়ান ডক্টরকে খুঁজি। তো এই ধরনের ডক্টর কোথায় আছেন সেটা ওই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে তাদের যে স্পিকিং ল্যাঙ্গুয়েজটা হিন্দি কিনা, বা ইংলিশ যদি হয় আপনি অন্য ডক্টরকে খুঁজছেন সেটা ঠিক আছে, নাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সও দিতে পারেন যে হিন্দিতে কথা বলতে পারবেন, এরকম প্রেফারেন্সও এই পার্টিকুলার ওয়েবসাইট যেটা কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ অন্টারিও, সেখানে আপনি
দিতে পারেন। এইভাবে আপনি ফিল্টার করে সার্চ করতে পারবেন। তাহলে সেই সমস্ত ডক্টরকেও আপনি পেয়ে যাবেন যারা কিনা হিন্দিতে আপনার সাথে কমিউনিকেট করতে পারে। এটা একটা বড় সুবিধা এই সাইটে। আপনি এই সাইটটা ডেফিনেটলি এক্সপ্লোর করবেন। এর থেকে আপনি অনেক ডক্টরের খোঁজ পাবেন যে আপনার এরিয়ার আশপাশে কারা আছে। এবারে বলি যে আপনি যখন অলরেডি একজন ডক্টরের রেজিস্টার্ড পেশেন্ট হয়ে গেছেন, কিন্তু আপনি ডক্টর চেঞ্জ করতে চাইছেন, সেটা যে কোনো প্রবলেমের জন্যই চেঞ্জ করতে পারেন। আপনার হয়তো ট্রিটমেন্ট সেভাবে ভালো পাচ্ছেন না, বা আপনার ডক্টর আপনার বাড়ি থেকে অনেকটা দূর, সেখানে রিচ করতেই আপনার প্রবলেম হচ্ছে, বা অন্য যে কোনো সমস্যার জন্য আপনি ডক্টর এখানে চেঞ্জ করতে পারেন। সেই ফেসিলিটি এরা দিচ্ছে, গভর্নমেন্ট এখানে দেয়। তার প্রসেস হচ্ছে যেখানে এখানে যে সার্ভিস, প্রভিন্সিয়াল সার্ভিসের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে এখানে নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে ডক্টর চেঞ্জ করতে চাইছে, বা এদের যে ফোন নাম্বার আছে, ধরুন আমি অন্টারিওতে থাকি, তো সার্ভিস অন্টারিও বলে যে অফিস আছে, তাদের যে ফোন নাম্বার আছে কাস্টমারদের জন্য, সেখানে ফোন করে আপনি সেখানে রিকোয়েস্টটা প্লেস করতে পারেন যে আমার এই ডক্টর আছে, এই নাম, আমি ডক্টর চেঞ্জ করতে চাই। তো প্রথমে আপনাকে কারেন্ট ডক্টর থেকে আপনার নামটাকে আনরেজিস্টার্ড করতে হবে, মানে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো সেই এটা সার্ভিসটা এইরকম অন্টারিও সার্ভিস অন্টারিও এরা দেয় যে আপনাকে নামটা কাটানো, বেসিক্যালি আপনি আনরেজিস্টার্ড হলেন সেখান থেকে প্রথমে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে আপনি আবার নতুন ডক্টরের কাছে রেজিস্টার হবেন। তো এই আনরেজিস্টার করতে গেলেই সার্ভিস অন্টারিওকে ফোন করবেন। এরা তখন আপনাকে কারেন্ট আপনার যে ডক্টরের আন্ডারে আপনি রেজিস্টার্ড পেশেন্ট, সেখান থেকে আপনাকে আনরেজিস্টার করবে প্রথমে। সেটা হচ্ছে প্রসেস। আর 2 নম্বর উপায় হচ্ছে আপনার যে কারেন্ট ফ্যামিলি ডক্টর, আপনি তার সাথেই কথা বলতে পারেন যে ডক্টর আপনার কাছে আমার পৌঁছাতে অনেক দেরি হচ্ছে, আপনার বাড়ি থেকে আমার অনেকটা ডিস্টেন্স, আমি বাচ্চাদের নিয়ে সেখানে আসতে পারছি না, বা আমাকে আসতে আমার অসুবিধা হচ্ছে বিভিন্ন কারণে, তাহলে আমি নতুন ডক্টর খুঁজছি যে আমার বাড়ির কাছে অ্যাভেলেবেল, তো তাই জন্য আপনার থেকে আমি আনরেজিস্টার হতে চাইছি। তো তখন সেই ডক্টরই উদ্যোগ নিয়ে আপনাকে আনরেজিস্টার করে দেবে, তার পেশেন্ট লিস্ট থেকে আপনাকে বাদ দিয়ে দেবে। এই দুটো উপায়, এক হচ্ছে সার্ভিস অন্টারিওতে আপনি ডাইরেক্ট ফোন করে বা ওখানে যে ওয়েবসাইট আছে সেখানে খুঁজে সেখান থেকে অ্যাপ্রোচ করতে পারেন যে আনরেজিস্টার করার জন্য। আর 2 নম্বর হচ্ছে যে আপনার কারেন্ট ফ্যামিলি ডক্টর, তাকেই অ্যাপ্রোচ করুন যে বিভিন্ন প্রবলেম আপনার হচ্ছে জানিয়ে, যে সে আপনি কেন আনরেজিস্টার হতে চান, এবং তাকেই রিকোয়েস্ট করুন যাতে আপনাকে সেই রেজিস্টার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। এই দুটো উপায়ে আপনাকে আনরেজিস্টার করতে হবে। এটা একবার আনরেজিস্টার হয়ে গেলে তবেই আপনি নতুন একজন ফ্যামিলি ডক্টরের আন্ডারে রেজিস্টার করতে পারবেন। আপনার দুটো ফ্যামিলি ডক্টর এখানে থাকতে পারে না, যে কোনো একজনই থাকবে। তো এই হচ্ছে প্রসেস। তাহলে আমার এই ডিসকাশনের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই কানাডায় আসবার পর ফ্যামিলি ডক্টরকে খুঁজে পাওয়া কতটা জরুরি, কী কী কারণে তাদের সার্ভিস আমাদের দরকার, এবং কীভাবে খুঁজে পাবেন। এটা কিন্তু টাইম টেকিং প্রসেস। তাই এসেই বন্ধুবান্ধবের কাছ থেকে খোঁজ করুন আপনার আশেপাশে কে কোথায় ফ্যামিলি ডক্টর আছে, তাদের ফ্যামিলি ডক্টর কে কে আছে, সেইভাবে তাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে যদি একা খুঁজতে চান, যেমনভাবে প্রসেসটা বললাম, গুগল থেকে রিভিউ দেখুন, যে সমস্ত ওয়েবসাইটগুলো বললাম সেই ওয়েবসাইট থেকে তাদের রিভিউ দেখুন, দেখে তাদের কন্ট্যাক্ট জোগাড় করে তাদের অ্যাপ্রোচ করতে থাকুন। এটা কিন্তু টাইম টেকিং প্রসেস। এখন বর্তমান যে অবস্থা, সেখানে ডক্টরদের একটা ক্রাইসিস আছে, পেশেন্ট অনেক বেশি হয়ে গেছে, কোনো ডক্টরই প্রায় নিতে পারছে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমারও এখানে পেতে অনেক দেরি হয়েছে। প্রথম কথা আমি জানতাম না, দ্বিতীয়ত হচ্ছে জানার পরও প্রসেসটা অনেকটা সময় লাগলো। তো এসেই আপনি চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে একটা টাইমের মধ্যে আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। আর যতক্ষণ না পাচ্ছেন, আপনি যে কোনো ওয়াকিং ক্লিনিকে গেলে যেখানে যে ডক্টর অ্যাভেলেবেল আছে সে আপনার চিকিৎসা করে দেবে। কিন্তু এইরকম একটা প্রলং টাইমের জন্য চিকিৎসা পেতে গেলে তো আপনার ডিটেলস, আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার শরীরের সমস্ত কিছু ডিটেলস থাকাটা একজনের ডক্টরকে দরকার। সেটা এখানকার প্রসেস। আর এই ইমিউনাইজেশনগুলো এইগুলো নেওয়ার জন্য এই প্রসেস। তো সেই কারণে ফ্যামিলি ডক্টর আপনাকে পেতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাছে ইউজফুল লাগলো। আপনি এই প্রসেসগুলো ফলো করে ডেফিনেটলি আপনি একজন ফ্যামিলি ডক্টরকে পেয়ে যাবেন, এবং আপনার সমস্ত যে প্রবলেমগুলো তার সাথে শেয়ার করে আপনি যথাযথ চিকিৎসা সেখান থেকে পাবেন, এবং হেলদি থাকবেন। এখানে হেলদি থাকাটা খুব ইম্পর্টেন্ট। এখন শীতকাল, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর বাইরে যতটা সম্ভব কম বেরোবেন, কেন প্রচণ্ড খারাপ অবস্থা। যথেষ্ট প্রোটেকশন দিয়ে বেরোবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে টাটা।